নমস্কার, গল্পকথকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আরও একবার এই উপন্যাসের অন্য একটি পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করি এই উপন্যাসটি আপনাদের ভালো লাগছে। যারা নতুন এসেছেন, যারা নতুন এই চ্যানেলে এসেছেন, এই উপন্যাসটি শুনতে শুরু করেছেন, যদি ভালো লেগে থাকে আমার গল্প পাঠ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কেমন লাগলো এই পর্বটি কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের পর্ব। শুরু করছি আজকে এই উপন্যাসের দ্বাবিংশ পর্ব। আজ রবিবার। এটা বিনয়ের ছুটির দিন। রোদ উঠতে না উঠতেই বাইরে বেরুবার তাড়া নেই। সপ্তাহের প্রথম 6টা দিন সকাল থেকে রাত 9টা-10টা অবধি বিস্তর খাটাখাটনির পর শরীরে অসীম ক্লান্তি জমে আছে। বিনয় ঠিক করেই রেখেছিল আজ শুয়ে বসে আয়েশ করে কাটিয়ে দেবে। বিকেলের দিকে শরীর ঝরঝরে লাগলে একটু বেরিয়ে আসবে। নিত্যদাস সেদিন বলে গিয়েছিল 7 দিনের ভেতর হেমনাথের চিঠি এনে দেবে। 7 দিন এখনো পূর্ণ হয়নি। দাদুর জন্য দুশ্চিন্তাটা সারাক্ষণ তার মাথায় চেপে থাকে। বিকেলে ঘুরে টুরে এলে অন্তত খানিকক্ষণ অন্যমনস্ক থাকা যাবে। খবরের কাগজে ঢোকার পর সকালে উঠে চান করাটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে বিনয়ের। ছুটির দিনেও তার ব্যতিক্রম হয় না। আজও চানটান সেরে প্রসাদের ঘরে চলে এসেছিল বিনয়। এখানে বসে একসঙ্গে তারা চা জল খাবার খায়। খাবারের দামটা প্রসাদই দেন, আপত্তি করলে ভীষণ রেগে যান। আজকাল তাই এ নিয়ে আর উচ্চবাচ্য করে না বিনয়। প্রসাদের পাওনাদাররা অর্থাৎ উদ্বাস্তুদের রোগা রোগা ছেলেমেয়েরা তাদের বরাদ্দ রুটি মাখন নিয়ে আগেই চলে গিয়েছিল। এখন তারা দুজনে সকালের জলখাবার খাচ্ছে। রবিবার প্রসাদেরও সাপ্তাহিক ছুটির দিন। অফিস যেতে হবে না। ঢিলে ঢালা লঘু মেজাজে গল্প করতে করতেই তারা সময় কাটাচ্ছিলেন। গল্প আর কি, সব কথাবার্তাই অফিসকে ঘিরে। হঠাৎ ভিতর দিকের বারান্দা থেকে একটা গলা ভেসে এলো, জোহর আজ্ঞা। আরে ঠাকুর যে, এসো এসো। হঠাৎ কি মনে করে, কিছু দরকার আছে? হ্যাঁ, সেই ধিপাই তো আসিসি। বলো। বলরাম জানায় বিনয়ের জন্যই তাকে আসতে হয়েছে। প্রসাদ একটু অবাক হলেন। বিনয়ের জন্য কেন? আপন কহিছিলে বিনয়বাবুকু যত্ন করিবা পাই। হ্যাঁ, তা তো বলেছিলাম। হেলে করিবি কেমতি? সে তো সকালে বাহারে যাওসি, মাঝ রাত্রিরে ফিরে আসুছন্তি। তাঙ্কর খাইবা পিবার কন ভালো ব্যবস্থা করিবি? বলরামের স্বভাবে কথাবার্তায় একটা আপন করা ব্যাপার আছে। বিনয় অনুভব করে তাকে আদর যত্ন করে সে খাওয়াতে পারছে না, তার জন্য তার মনে যথেষ্ট দুঃখ। স্নেহপ্রবণ মানুষটিকে আগেই তার ভালো লেগেছিল, এখন আরও ভালো লাগল। প্রসাদ বললেন, আজ তো ছুটির দিন, বাবু আজকে বেরোবে না। বলরামের চোখ মুখ খুশির ছটায় ভরে যায়। সে বলল, সে তো ভারী ভালো কথা। আজ বাবুকে আঁশ মিটিয়ে খাওয়াও। কি রান্নাবান্না হচ্ছে? আজই রবিবারও সবু হব, ডালি তরকারি মাছও মাংস। বিনয় জানে অন্যদিন ভীষণ তাড়াহুড়ো থাকে। বোর্ডাররা কোনো রকমে নাকে মুখে গুঁজে 9টা সাড়ে 9টার ভেতর যে যার কাজে বেরিয়ে যায়। তখন চূড়ান্ত ব্যস্ততা। তরিবত করে 7 পদ দিয়ে খাওয়ার সময় কোথায়? রবিবার বেশিরভাগ বোর্ডার তাদের দেশের বাড়িতে চলে যায়। তবে এই রবিবার সবাই মেসে থাকবে। সকলের ইচ্ছে আজ রীতিমতো ভোজের বন্দোবস্ত করা হোক। প্রসাদ বললেন, চমৎকার। বিনয়কে দেখিয়ে বলরাম বলল, বাবু পাই গোটে বড় মাছ মুন্ড রখি দিবি। খুব ভালো। রাত্রিরে কি হবে বলরাম? পুরি আউ মাংস। ফার্স্ট ক্লাস। এবে যাউচি, রসুই ব্যবস্থা করিবা পাই। বলরাম চলে যাবার প্রায় সঙ্গে সঙ্গেই 4টি লোক ঘরে ঢুকল। বয়স 30 থেকে 50-এর ভেতর। সবাই শান্তিনিবাসের বোর্ডার। নাম না জানলেও মুখগুলো বিনয়ের চেনা। সকলে মোড়াটোড়া টেনে বসে পড়ে। মেসে নতুন বোর্ডার এসেছে, এদিকে পরিচয়ই হয়নি। সেই কোন সকালে বেরিয়ে যায় সবাই, ফেরে মাঝ রাত্রিরে। একজন প্রসাদকে বলল বিনয়ের সঙ্গেই তারা পরিচয় করতে এসেছে। প্রসাদ উৎসাহের সুরে বললেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এক জায়গায় থাকতে হলে আলাপ পরিচয় তো করতেই হবে। তিনি বিনয়ের সঙ্গে 4 জনের পরিচয় করিয়ে দিলেন। এদের মধ্যে 3 জন মাঝবয়সী, একজন যুবক
টাকমাথা গোলগাল লোকটির নাম মনমথ সামন্ত, বার্ড কোম্পানির বড়বাবু, দেশ বর্ধমানের এক গ্রামে। মনমথর পাশের ঢ্যাঙা রোগা প্রৌঢ়টি হলেন নরহরি দত্ত। তার বাড়ি হুগলি জেলায়। তিনি বার্মা শেল কোম্পানির অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করেন। নরহরির পাশের লোকটিও আধা বয়সী, বেশ লম্বা চওড়া চৌকো ধরনের মুখ, নাম দ্বিজদাস মিত্র, মেটাল বক্স কোম্পানির হেড অফিসের মেজবাবু, বাড়ি বনগাঁতে। আর চতুর্থ জন অর্থাৎ সবচেয়ে কম বয়সী যে, তার নাম নিখিল হাজরা, সানলাইফ ইন্স্যুরেন্সের চাকুরে, মাথায় বাবরি চুল, ডান দিকে সিঁথি, পরনে এই সকালবেলাতেই ধবধবে পাজামা পাঞ্জাবির ওপর দামি জহর কোট। যুবকটি বেশ শৌখিন। নিখিলদের বাড়ির ডায়মন্ড হারবারে। এই 4 বোর্ডারেরই বিনয় সম্পর্কে প্রচুর কৌতূহল। যখন জানতে পারল মাত্র কিছুদিন আগে এসে পাকিস্তান থেকে এসেছে, তখন প্রায় হামলে পড়ল। তাদের প্রশ্নের শেষ নেই। পাকিস্তানের অবস্থা কতটা ভীতিকর, সেখানে কী ধরনের অত্যাচার চলছে ইত্যাদি। প্রশ্নোত্তরের ফাঁকে ফাঁকে নতুন ভারতে বিনয়ের লেখার তারিফও চলতে লাগল। আলাপ যখন জমে উঠেছে, সেই সময় হিমাংশু এলেন, স্বাধীনতা সংগ্রামী হরিচরণ বসুর ভাইপো। হিমাংশুকে দেখে ঘরের সবাই, বিশেষ করে প্রসাদ, খুব ব্যস্ত হয়ে পড়লেন। আসুন আসুন, এই সকালবেলায় কোনো দরকার আছে? এর জন্য আসতে হলো। হিমাংশু বিনয়কে দেখিয়ে বললেন, কাকা এখনই ওকে নিয়ে যেতে বলেছেন। কেন বলুন তো? কাকা ওদের হোমে যাচ্ছেন, বিনয়বাবুকে সেখানে নিয়ে যেতে চান। কদিন আগে এই নিয়ে কাকার সঙ্গে তো কথাও হয়েছিল। প্রসাদ হিমাংশুকে বললেন, হ্যাঁ হ্যাঁ, বিনয় নিশ্চয়ই যাবে। ও কখন ফিরতে পারবে জানেন? হোম থেকে কাকা ওকে আরও কোথাও যেন নিয়ে যাবেন, তবে সন্ধ্যের আগে ফেরা সম্ভব হবে বলে তো মনে হয় না। প্রসাদ বিনয়ের দিকে তাকিয়ে হেসে হেসে লঘু সুরে বললেন, তোমার জন্য বলরাম ঠাকুর মাছের মুড়ো টুড়ো রেঁধে রাখবে, এবেলা আর খাওয়া হলো না। বেচারার মন খারাপ হয়ে যাবে। ঠাকুরকে বলবো সব যেন রেখে দেয়, রাত্রি রেখেও। হিমাংশু বিনয়কে বললেন, আমি বসছি, আপনি রেডি হয়ে নিন। বিনয় বলল, আমার চান হয়ে গেছে, আমি জামা কাপড়টা পাল্টে আসি। মেসের 4 বোর্ডার একটু হতাশই হলো। মনমথ বললেন, আজ আর তেমন আলাপটা জমল না। প্রসাদ বললেন, একই মেসে তো থাকছেন, পরে আবার বিনয়কে নিয়ে বসবেন। আজ হরিচরণবাবুর কাছে ওর না গেলেই নয়। বিনয়কে বললেন, হোমের কাজকর্ম ভালো করে লক্ষ্য করবে। ওখানকার মেয়েদের সঙ্গে কথা বলে যতটা সম্ভব ওদের দুঃখের হিস্ট্রি জানতে চেষ্টা করো। তোমার কাছে এই নিয়ে একটা বড় লেখা চাই, নেক্সট উইকে দিও। আগেও প্রসাদ এসব বলেছেন, আবার মনে করিয়ে দিলেন। শান্তিনিবাসের পর কটা ছিনিছাদহীন সেকেলে তেতলা, তারপর 32 নম্বর মহেশ হালদার লেন। এটাই হিমাংশুদের বাড়ি। চিরকুমার হরিচরণ এখানেই ভাইপোর ফ্যামিলির সঙ্গে থাকেন। বাড়িটা দোতলা, যথেষ্ট পুরনো হলেও খুব সম্প্রতি সারিয়ে টাড়িয়ে রং করা হয়েছে। রাস্তার ওপরেই সদর দরজা, সেটা খোলা ছিল। হিমাংশুর সঙ্গে ভেতরে ঢুকতেই মস্ত চাতাল, সেটা ঘিরে সারি সারি ঘর। ঘরগুলোর সামনে দিয়ে চওড়া বারান্দা চলে গেছে। বারান্দার একধারেই দোতলায় ওঠা সিঁড়ি। কলকাতার আদ্যিকালের বাড়িগুলোর মতো এটারও অবিকল একই ধরনের নকশা। একতলার ডান ধারে বিশাল একখানা ঘরে বিনয়কে নিয়ে গেলেন হিমাংশু। ঘরটার 3 দিকের দেওয়ালে বেশ কটা কাচের পাল্লা দেওয়া আলমারি আর কাঠের র্যাক। অজস্র বই আর পুরনো খবরের কাগজে সেগুলো ঠাসা। মাঝখানে প্রকাণ্ড ভারী খাটে পুরু তোষকের ওপর ধপধপে বিছানায় বসেছিলেন হরিচরণ। দেখা মাত্রই টের পাওয়া যায় তার চান হয়ে গেছে। পরিষ্কার জামাকাপড় পরে তিনি বেরুবার জন্য প্রস্তুত। তার শিয়রের দিকে একটা নিচু টেবিলে টেবিল ক্লক, ওষুধপত্রের কটা শিশি, একটা মোটা ডায়েরি, কাগজ, কলম, পেন্সিল ইত্যাদি টুকিটাকি জিনিস ছাড়াও আজকের 2টো বাংলা আর একটা ইংরেজি কাগজ। যারা দেখা করতে আসে তাদের বসার জন্য খানকতক চেয়ার। হরিচরণ বললেন, বসো বিনয়, বসো। বিনয় বসলে হিমাংশুকে হরিচরণ বললেন, বৌমাকে বলো তো বিনয়কে একটু চা জল খাবার দিয়ে যাক। আমি খেয়ে এসেছি, এখন আর কিছু দিতে হবে না। সারাদিন আমার সঙ্গে কাটাতে হবে, সেই দুপুরের আগে কিন্তু খাওয়া দাওয়া নেই। লজ্জা করে না খেলে নিজেই কিন্তু কষ্ট পাবে। না না, লজ্জা করব কেন?
ঠিক আছে, তাহলে বেরিয়ে পড়া যাক। খাট থেকে নেমে লাল ক্যাম্বিসের ফিতে বাঁধা জুতো পরে হরিচরণ বললেন, চলো। বিনয় জিজ্ঞেস করল, আপনাদের হোমটা কোথায়? কসবায়, বালিগঞ্জ স্টেশনের ওধারে। রসা রোডে গিয়ে আমরা বালিগঞ্জে ট্রাম ধরব। বালিগঞ্জ থেকে খুব বেশি দূরে নয়। রসা রোডে এসে ট্রামে হরিচরণের পাশাপাশি বসে যেতে যেতে ঝিনুকের কথাই মনে পড়ে গেল বিনয়ের। হরিচরণ সেদিন জানিয়েছিলেন নানা জায়গা থেকে ধর্ষিত মেয়েদের উদ্ধার করে এনে তাদের হোমে আশ্রয় দিয়েছেন। এমনও হতে পারে ঝিনুক নিখোঁজ হবার পর তিনি হয়তো কোথাও তাকে পেয়ে নিয়ে এসেছেন। জিজ্ঞেসও করেছিল বিনয়, কিন্তু হোমের শখানেক মেয়ের ভেতর ঝিনুক নামে কেউ আছে কিনা হরিচরণ বলতে পারেননি। অতজনের নাম মনে রাখা তো সম্ভব নয়। হোমে ঝিনুকের সঙ্গে দেখা হবে কিনা কে জানে। যদি হয়ে যায়, বুকের ভিতর ঝড় হয়ে গেল বিনয়ের। বালিগঞ্জ রুটে ট্রামের দৌড় বালিগঞ্জ রেল স্টেশন অবধি। গড়িমসি চালিয়ে চলতে চলতে একসময় সেটা সেখানে পৌঁছে গেল। ট্রাম থেকে নেমে কপা গেলেই রেল লাইন। লাইন পেরিয়ে হরিচরণের সঙ্গে ওধারে চলে গেল বিনয়। কসবার নাম আগেই সে শুনেছিল। এদিকেই কোথাও নিত্যদাস বাড়ি কিনেছে। অনেকবার যেতেও বলেছিল, কিন্তু নানা ব্যস্ততার মধ্যে আর যাওয়া হয়ে ওঠেনি। রেল লাইনের ওপার থেকে সরু পিচের রাস্তা এঁকে বেঁকে সামনের দিকে চলে গেছে। সেখানে এসে হরিচরণ বললেন, এই এরিয়ায় বাস টাস খুব কম চলে, বেশি দূরে তো নয়, চলো হেঁটেই যাওয়া যাক। বলেই জোরে জোরে পা চালিয়ে দিলেন। কলকাতার এই দিকটায় শহর সেভাবে দানা বাঁধেনি। দুধারে প্রচুর ফাঁকা জায়গা পড়ে আছে। রয়েছে ডোবা, পানাপুকুর, সরু খাল, ঝোপঝাড়, অজস্র গাছগাছালি। এসবের ফাঁকে ফাঁকে ছাড়া ছাড়া বাড়িঘর, বেশিরভাগই টিন আর টালির চালের। শ্যাওলা ধরা সেকেলে দালান কোঠাও কিছু আছে। নতুন নতুন বাড়িও চোখে পড়ছে। নিত্যদাস বলেছিল, পাকিস্তান থেকে যারা লুকিয়ে চুরিয়ে কিছু টাকা পয়সা আনতে পেরেছে তারা অনেকেই কসবায় সস্তায় জমিটমি কিনে বাড়ি করেছে। বোঝা যায় কলকাতা এই অঞ্চলে হাত পা ছড়াতে শুরু করেছে। ঝোপজঙ্গল খালে বিলে ভরা কসবা তার আদ্যিকালের গেঁয়ো চেহারা নিয়ে পড়ে থাকবে না। কলকাতার অন্য সব অঞ্চলের মতো 2-4 বছরের ভিতরেই জমজমাট হয়ে উঠবে। রাস্তায় লোকজন কম, তবে সারা আকাশ জুড়ে পাখি উড়ছে ঝাঁকে ঝাঁকে। বেলা বেড়েছে বেশ খানিকটা। মহেশ হালদার লেন থেকে বেরুবার পর তেমন কথাটা বলেননি হরিচরণ, প্রায় চুপচাপ। কসবার রাস্তা ধরে খানিকটা চলার পর হঠাৎ জিজ্ঞেস করলেন, হাঁটতে কষ্ট হচ্ছে? বিনয় না বলল। বলেই তার সঙ্গে আরও একটু জুড়ে দিল, দেশে থাকতে রাস্তায় বেরোলেই তো আর ট্রাম বাস পাওয়া যেত না। বর্ষার দিনে নৌকো, নইলে বছরের বাকি সময়টা মাইলের পর মাইল হাঁটা ছাড়া উপায় ছিল না। বিনয়ের কথাগুলো হরিচরণ মন দিয়ে শুনলেন বলে তো মনে হলো না। নীরবে হাঁটতে লাগলেন। বিনয় লক্ষ্য করেছে সারাটা পথ কি ভাবতে ভাবতে চলেছেন হরিচরণ। কোনো কারণে কি উদ্বিগ্ন? হরিচরণ যদিও বলেছিলেন বেশি দূরে নয়, কিন্তু প্রায় মাইল 1.5 হাঁটার পর যেখানে এসে তিনি থামলেন সেটা বেশ বড় একটা তেতলা বাড়ি। বয়স কম করে 50-60 বছর তো হবেই। বাড়িটা ঘিরে উঁচু দেওয়াল, দেওয়ালের মাথায় ঘন করে তার কাটা লাগানো। রাস্তার দিকে মজবুত লোহার গেটের মাথায় টিনের ফলকে লেখা রেণুবালা নারী মঙ্গল কেন্দ্র। কসবার এই অংশটা বড় বেশি নির্জন। অনেক দূরে দূরে 2-4টে বাড়ি চোখে পড়ে। তেতলার দিকে আঙুল বাড়িয়ে হরিচরণ বললেন, এই আমাদের হোম। বেলেঘাটার এক বড় বিজনেসম্যান তারানাথ বিশ্বাস হোমের জন্য এই বাড়িটা আমাদের দান করেছেন। তারানাথের ইচ্ছে তার মা রেণুবালার নামে হোমের নামকরণ করা হোক, তাই করা হয়েছে। এত বড় একটা বাড়ি কে আর আমাদের দিত? ওর মায়ের নামটা থাকলে অসুবিধার কি আছে বলো? উদ্দেশ্যটা তো মহৎ। গেটের একটা পাল্লা খোলা। সেখানে টুলে বসেছিল মস্ত চেহারার পালোয়ান মার্কা অবাঙালি দারোয়ান, খুব সম্ভব ভোজপুরি। হরিচরণকে দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়ায়। নমস্তে। হাত তুলে প্রতি নমস্কার জানিয়ে বিনয়কে নিয়ে ভিতরে ঢুকে পড়লেন হরিচরণ। গেটের পর খানিকটা ফাঁকা জায়গায় কিছু ফুলের গাছ, তারপর মূল বিল্ডিং।
একতলার ডান পাশে একখানা বিরাট ঘর, দরজার মাথায় লেখা অফিস। ঘরের মাঝখানে একটা ড্রয়ারওয়ালা সাবেকি মস্ত টেবিল ঘিরে অনেকগুলো চেয়ার, একপাশের দেওয়াল ঘেঁষে সারি সারি পেল্লায় আলমারি, অন্য 3 দেওয়ালে মনীষীদের ছবি, রামমোহন, রামকৃষ্ণদেব, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ। টেবিলের চারধারে কয়েকজন বসে আছেন। ওরা হরিচরণের সমবয়সী হবেন, হয়তো 2-1 বছরের ছোট বা বড়। পরনে প্রায় একই ধরনের পোশাক, খদ্দরের ধুতি পাঞ্জাবির ওপর চাদর। হরিচরণ দরজার সামনে গিয়ে দাঁড়াতেই সকলে একসঙ্গে বলে ওঠেন, এসো এসো, এই ছেলেটি বুঝি তোমার সেই রিপোর্টার? হ্যাঁ, ওর নাম বিনয়। টেবিলের কাছে এসে হরিচরণ বয়স্ক মানুষগুলোর সঙ্গে বিনয়ের পরিচয় করিয়ে দিলেন। গড়পড়তা বয়স্ক বাঙালিরা যেমন হয় ঠিক তেমনটি। ওরা মোট 4 জন। ওদের মাঝারি হাইট, শ্যামবর্ণ, আলাদা করে চোখে লাগার মতন কোনো বৈশিষ্ট্য নেই। এরই মধ্যে একজনই শুধু একটু বেশি লম্বা, শীর্ণ ফ্যাকাশে মুখ, নাম পশুপতি চট্টরাজ। চোখে যার সবচেয়ে পুরু লেন্সের চশমা তিনি মেঘনাথ সিংহ, যার চুল ধবধবে সাদা তার নাম লোকনাথ সাহা। অন্য 2 জন পীতাম্বর মল্লিক এবং মহাদেব পালিত। এরা প্রত্যেকেই স্বাধীনতা সংগ্রামী। বাইরে থেকে যতই নিরীহ সাদামাঠা দেখতে হোক না, ভেতরে রয়েছে গনগনে আগুন, দেশপ্রেমের অনির্বাণ অগ্নিশিখা। হরিচরণ আরও জানালেন, তার মতোই এরাও চিরকুমার। সেই প্রথম যৌবনে প্রতিজ্ঞা করেছিলেন, যতদিন না দেশ স্বাধীন হচ্ছে সাংসারিক বন্ধনে নিজেদের জড়াবেন না। ইংরেজদের জেলে জীবনের সেরা সময়টাই তাদের ক্ষয় হয়ে শেষ হয়ে গেছে। স্বাধীনতার পর যখন জেল থেকে বেরুলেন, শরীর ভেঙে চুরে গেলেও মনোবল কিন্তু অটুটই রয়েছে, ভিতরের আগুন নেভেনি। মুক্তি সংগ্রামের সময় তাদের যে অসংখ্য সহযোদ্ধারা ছিলেন, 47-এর 15ই আগস্টের পর অনেকেই রাতারাতি বদলে গেছেন। পুরনো লক্ষ্য, পুরনো আদর্শ থেকে ভ্রষ্ট হয়ে ছুটেছেন অন্যদিকে। তাদের ক্ষমতা চাই, অর্থ চাই, আরাম চাই। হাতে সময় আর নেই, আয়ুর শেষ প্রান্তে পৌঁছে গেছেন সবাই। যে কদিন বেঁচে থাকা যায় যতটা পারো ভোগ করে নাও। দেশের জন্য তো অনেক কষ্ট সয়েছ, তার সামান্য দাম নেবে না? কিন্তু হরিচরণ এবং অফিস ঘরে যে মুক্তিযোদ্ধারা রয়েছেন তারা কিন্তু অবিচলিত। কোনো প্রলোভনই তাদের বিন্দুমাত্র টলাতে পারেনি। পরাধীন ভারতে তাদের যুদ্ধটা ছিল একরকম, স্বাধীন ভারতেও তাদের লড়াই শেষ হয়নি। হাজার হাজার ধর্ষিত মেয়েকে নিজেদের পায়ে দাঁড় করিয়ে দেবার জন্য তারা জীবন পণ করেছেন। হরিচরণ একটা চেয়ারে বসে পড়েছিলেন, বলতে লাগলেন, তুমি জানো, আমি হিমাংশুদের কাছে থাকি। সকালে হোমে এসে রাত্রিরে ফিরে যাই, কিন্তু আমার এই বন্ধুরা আত্মীয় স্বজন ছেড়ে এই হোমেই মেয়েদের আগলে সারাক্ষণ পড়ে আছে। বিনয় একদৃষ্টে স্বাধীনতা সংগ্রামীদের দিকে তাকিয়েছিল। এবার এগিয়ে গেল, ঝুঁকে প্রণাম করতে যাবে লোকনাথ সাহা হাত ধরে তাকে বসিয়ে দিতে দিতে বললেন, থাক থাক, এতজনকে নিচু হয়ে প্রণাম করতে হলে কোমর ব্যথা হয়ে যাবে। বসো বসো। বিনয় কুণ্ঠিতভাবে হাসল। হরিচরণ গলার স্বর উঁচুতে তুলে ডাকতে লাগলেন, দুর্গা, দুর্গা। প্রায় সঙ্গে সঙ্গে একটা পুরুষালী চেহারা শক্ত সমর্থ মেয়ে মানুষ দরজার সামনে এসে দাঁড়ালো। হরিচরণ তাকে বললেন, আমাদের জন্য একটু চা করে আন। আর এই যে বিনয়, ও এখানে দুপুরে খাবে, ওর জন্য চাল নিস। আচ্ছা। মেয়েরা কাজ শুরু করেছে? হ্যাঁ। ওদের বলিস আমরা একটু পরেই যাচ্ছি। বলবো। দুর্গা চলে গেল। বিনয় মোটামুটি আঁচ করে নিল এই মেয়ে মানুষটিকে হোমের রান্নাবান্না থেকে শুরু করে নানা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। হরিচরণ এবার বিনয়কে বললেন, তুমি তো এই হোম নিয়ে লিখবে। রেণুবালা নারী মঙ্গল কেন্দ্র কিভাবে চলছে সেটা তোমার জানা দরকার। তা মেঘনাদের কাছেই শুনে নাও। বলো হে মেঘনাদ। পকেটে নোটবই আর পেন ছিল, সেগুলো বার করে বিনয় প্রস্তুত হয়ে নিল। বোতলের নিচের দিকে কাচের মতন পুরু যার চশমা, খুবই কৃশ চেহারা, সেই মেঘনাথ সিংহ বলতে শুরু করলেন। একটা বোর্ড বা পরিচালন কমিটি রয়েছে এই হোমের। বোর্ডের প্রেসিডেন্ট হরিচরণ বসু, সেক্রেটারি লোকনাথ সাহা,
এদের সাহায্য করার জন্য আছেন 3 জন মেম্বার, পীতাম্বর মল্লিক, পশুপতি চট্টরাজ এবং মেঘনাদ। স্বাধীনতা সংগ্রামীরা ছাড়াও রয়েছেন বেশ কিছু স্বেচ্ছাসেবী। তারা হোমে থাকেন না, দরকার মতো ডাকলে নানা ধরনের কাজ করে দিয়ে যান। বহু গণ্যমান্য মানুষ বোর্ডের পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত, যেমন কোনো কলেজের প্রিন্সিপাল, নামকরা ডাক্তার, লয়ার, বিজনেসম্যান ইত্যাদি। কিন্তু হোম চালানো তো মুখের কথা নয়, তার জন্য প্রচুর টাকা দরকার। মূল সমস্যাটা সেখানেই। অনেক আবেদন নিবেদন করার পরেও সরকারি অনুদান এখনও পাওয়া যায়নি। সবটাই চলছে করুণার ওপর। কলকাতার কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং পয়সাওয়ালা বড়লোক অনুগ্রহ করে টাকা পাঠান, আপাতত সেটাই ভরসা। তবে এই সাহায্য যে সময় মতো নিয়মিত আসে তা কিন্তু নয়। যারা টাকা পাঠাতে ভুলে যান, দৌড়ঝাঁপ করে তাদের কাছে গিয়ে মনে করিয়ে দিতে হয়। মোট কথা, হোমের প্রায় 100টি মেয়ের জীবন সরু সুতোর ওপর ঝুলছে। টাকার কথায় হঠাৎ কিছু মনে পড়ে যায় হরিচরণের। এবার বলে ওঠেন, কাল সন্ধেবেলা আমি যখন এখান থেকে যাই তখনও অ্যাডভোকেট সত্যজিৎ মিত্র আর রামকৃষ্ণ ট্রেডিং কোম্পানি ডোনেশনের টাকাটা আসেনি। পরে কি এসেছে? মেঘনাদ বললেন, হ্যাঁ, কাল তুমি যাবার অনেক পরেই সেই রাত 10টায় লোক দিয়ে ওরা পাঠিয়েছেন। কত পাওয়া গেল? 8,500। যাক, এখন মাসখানেকের জন্য নিশ্চিন্ত। বিনয়কে নিয়ে আসার সময় কি যে দুর্ভাবনা হচ্ছিল, টাকাটা না এলে মুশকিলে পড়ে যেতাম। সারাটা পথ কেন হরিচরণকে অন্যমনস্ক আর চিন্তাগ্রস্ত দেখাচ্ছিল এতক্ষণে বুঝতে পারল বিনয়। পীতাম্বর মল্লিক বললেন, টাকাটা আসবে কি আসবে না, এলে কখন আসবে, এই নিয়ে দিনের পর দিন দুশ্চিন্তায় কাটাতে হয়। বিধান রায়ের সঙ্গে দেখা করে ইমিডিয়েটলি গ্র্যান্টের ব্যবস্থা না করলেই নয়। হরিচরণ পীতাম্বরকে বললেন, হ্যাঁ, খুব তাড়াতাড়ি রাইটার্সে গিয়ে বিধানবাবুর পিয়ের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্টের ডেট নিয়ে নেব। দেখা করতেই হবে। দুর্গা চা দিয়ে গিয়েছিল। কয়েক চুমুকে শেষ করে উঠে পড়লেন হরিচরণ। চলো বিনয়, এসো তোমরা। পীতাম্বর জানালেন, হোমের হিসাবপত্তর নিয়ে তাদের বসতে হবে। নতুন নতুন অনেককে ডোনেশনের জন্য চিঠিও লিখতে হবে। হরিচরণই বরং বিনয়কে নিয়ে যাক। অফিস ঘরের পাশ দিয়ে যে প্যাসেজটা সোজা ভিতর দিকে চলে গেছে সেটা ধরে বেশ খানিকটা যাবার পর একটা টানা বারান্দা, তারপর বাউন্ডারি ওয়াল অবধি অনেকখানি ফাঁকা জায়গা। সেখানে পরপর 3টে লম্বা ব্যারিকেডের মতন শেড তোলা হয়েছে। মেঝে পাকা, মাথায় অ্যাসবেস্টাসের ছাউনি। ডানধারের শেডে অনেকগুলো মেয়ে উঁচু কিছুর ওপর বসে একটানা ঘটর ঘটর শব্দ করে কী সব করে চলেছে। মেঝেতে বসে আছে কয়েকজন, তারাও কিছু করছে। বাঁদিকে শেডেও অনেকগুলো মেয়েকে দেখা যাচ্ছে, তারাও ঘাড় গুঁজে কিছু করছে। মাঝখানে শেডটাই কেউ নেই। সেটার একপাশে বড় বড় টিনের বাক্স ডাঁই করা, বাকি অংশটা ফাঁকা। হরিচরণ নিচু গলায় বললেন, মেয়েদের আতঙ্কের স্মৃতি ভুলিয়ে দিয়ে আমরা ওদের স্বাভাবিক করে তুলতে চেষ্টা করছি। এমন কিছু জিজ্ঞেস করো না যাতে ওদের পুরনো কথা মনে পড়ে যায়। আস্তে আস্তে বিনয় মাথা নেড়ে জানায় জিজ্ঞেস করবে না। মেয়েদের ট্রেনিং দিয়ে জামা টামা তৈরির কাজ, চামড়ার কাজ শেখানো হয়েছে। ওদের বানানো জিনিস দোকানে দোকানে দিয়ে আসা হয়, মোটামুটি বিক্রিও হচ্ছে। বিনয়কে নিয়ে প্রথমে ডান পাশে শেডে এলেন হরিচরণ। দূর থেকে স্পষ্ট বোঝা যায়নি। এবার দেখা গেল মেয়েদের কেউ টুলে বসে মেশিনে ফ্রক সেলাই করছে, কেউ সায়া, কেউ ব্লাউজ। মেঝেতে যারা বসে আছে তারা পেন্সিলের দাগ দিয়ে জামা টামার ওপর নানা রঙের ছিটকাপড় কেটে চলেছে। পরে সেগুলো সেলাই করা হবে। হরিচরণ বিনয়ের সঙ্গে মেয়েদের আলাপ করিয়ে দিলেন। এ তোদের একজন দাদা, নাম বিনয়, খুব ভালো ছেলে, তোদের কাজকর্ম দেখতে এসছে। বিনয়কে দেখে সেলাই কলগুলো বন্ধ হয়ে গিয়েছিল। মেঝেতে বসা মেয়েদের কাঁচিও থেমে গেছে। সবার মুখে প্রবল অস্বস্তি। নিমেষে তারা নিজেদের গুটিয়ে নিয়েছে। বিনয় মেয়েগুলোর মনোভাব আন্দাজ করে নিয়েছিল। ওরা ধরেই নিয়েছে ওদের লাঞ্ছনার খবর পৃথিবীর কারোর জানতে বাকি নেই। বিনয়ও কি জানে না? নিশ্চয়ই জানে, হয়তো সেই কারণেই এমন কুঁকড়ে যাওয়া। বিনয়ের ঝিনুকের কথা মনে পড়ে গেল।
সঙ্গে সঙ্গে বুকের ভেতর ফের তুমুল তোলপাড় শুরু হয়ে যায়। দ্রুত চারপাশের মেয়েদের দেখে নেয় সে। না, এই শেডে ঝিনুক নেই, কিন্তু প্রতিটি মেয়ের মুখই যেন ঝিনুকের মুখ। প্রাণপণে নিজেকে খানিকটা সামলে নিয়ে মুখে ক্ষীণ হাসি টেনে বিনয় সামনের একটি মেয়েকে জিজ্ঞেস করে, আপনার নাম কি? মালা। মা বাবা ভাই বোন? দেশ কোথায় ছিল? পরপর বাকি সবাইকে একই প্রশ্ন করে শুধু নামগুলোই জানা গেল, লতা, বাণী, জবা, লক্ষ্মী ইত্যাদি। কিন্তু পূর্ব পাকিস্তানের কোথায় ছিল তাদের জন্মস্থান, তাদের পূর্বপুরুষের ভিটেমাটি, সেই সম্বন্ধে কেউ টুঁ শব্দটিও করল না। বাঁ ধারের শেডটায় চামড়ার ব্যাগ তৈরি হচ্ছিল, কয়েকজন মেশিন চালাচ্ছিল, বাকি সবাই চামড়া কেটে কেটে এক ধারে সাজিয়ে রাখছে। এখানেও বিনয়কে দেখা মাত্র কাজ বন্ধ হয়ে গেল। মেয়েগুলোর প্রতিক্রিয়া একই রকম। এখানে এসেও বিনয় লক্ষ্য করল ঝিনুক নেই। ওরা যখন শেড থেকে বেরিয়ে আসছে, হঠাৎ শেডের অন্য প্রান্ত থেকে একটা মেয়ে দৌড়তে দৌড়তে চলে এলো। খানিক আগেই তার সঙ্গে বিনয়ের কথা হয়েছে, নামটাও মনে আছে, আভা। আভা হাঁপাতে হাঁপাতে বলল, দাদা, আপনি আমাকে দেশের কথা, মা বাপের কথা জিগাইতেছিলেন না? পৃথিবীতে আমাকে কেউ নাই, কিছু নাই, এই আশ্রমই আমাকে দেশ, আর এনারাই আমাকে মা বাপ। এই মেয়েরা নিজেদের পিতৃ পরিচয়, বংশ পরিচয়, জন্মস্থান অর্থাৎ সমস্ত অতীতকে ভুলে যেতে চাইছে। হতচকিত বিনয় জিজ্ঞেস করে, কিন্তু এখানে আসার আগে কোথাও তো ছিলেন? আসছিলাম তো, জমের পুরীতে। জমের পুরী? হ। ফের হরিচরণকে দেখিয়ে আভা বলল, এনারা আমাগো হেইখান থিকা উদ্ধার কইরা নিয়ে আইসেন। বলেই যেভাবে এসেছিল তেমনভাবেই ছুটতে ছুটতে চলে গেল। বিভ্রান্তের মতন তাকিয়ে থাকে বিনয়। তার কাঁধে একখানা হাত রেখে হরিচরণ বললেন, জমপুরিটা কি তোমাকে পরে বুঝিয়ে দেব। আজও পীতাম্বরার আমি সেখানে যাচ্ছি। দুপুরের খাওয়া চুকিয়ে বেরিয়ে পড়ব, তোমাকেও সঙ্গে নিয়ে যাব। এখন চলো, অফিসে ফেরা যাক। গাঢ় বিষাদে মন ভরে গিয়েছিল বিনয়ের। নীরবে কয়েক পা হাঁটার পর সে বলল, এত করে জিজ্ঞেস করলাম, কিন্তু মেয়েগুলো স্রেফ জানিয়ে দিল তাদের বাবা মা নেই। পাকিস্তানে কোথায় কোথায় তাদের বাড়ি ছিল তাও জানালো না, কেন বলুন তো? ওদের বড় কষ্ট, বড় রাগ আর অভিমান। এই মেয়েদের দুঃখের যে সীমা পরিসীমা নেই তার কারণ আগেই জানা গেছে, কিন্তু মা বাবার উপর ক্রোধ এবং অভিমানের হেতুটা কি? সাত পুরুষের ভিটেমাটি পাকিস্তানের কোন জেলায় বা গ্রামে ছিল, তার নাম মুখে আনতেই বা অসুবিধাটা কোথায়? হরিচরণ হয়তো বিনয়ের ধন্দটা আঁচ করতে পারলেন। একটু ভেবে বিশদভাবে এবার জানালেন, হোমের মেয়েদের উদ্ধার করে আনার পর বিস্তর খোঁজাখুঁজি করে রিফিউজি কলোনি কি ত্রাণ শিবিরে ওদের মা বাবার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। নিজেদের ধর্ষিত সন্তানদের দেখে আকুল কান্নায় তারা ভেঙে পড়েছে। বুক চাপড়ে কত যে বিলাপ, কত যে হাহাকার, কিন্তু ওই পর্যন্তই। একজনও তাদের মেয়েকে ফিরিয়ে নেয়নি। কারণ লোকলজ্জা, কারণ কে কি বলবে সেই ভয়। ওদের যুক্তিগুলো এই রকম, এমন মেয়েকে ঘরে তুললে আত্মীয় পরিজনেরা সম্পর্ক রাখবে না, পরিচিত লোকজন গায়ে থুতু দেবে। কেউ তো নিজের সংসারটুকু নিয়ে দ্বীপের মতন আলাদাভাবে টিকে থাকতে পারে না। সমাজে হাজারো মানুষের সঙ্গে বাস করতে হয়। তাছাড়া ওই একটা মাত্র মেয়েই তো নয়, হয়তো তাদের আরও 2-4টে সন্তান আছে। অমন মেয়েকে ফেরত নিলে অন্যগুলোর ভবিষ্যৎ কি হবে? ঘেন্নায় কেউ তাদের ছোঁয়া খাবে না, তাদের ছায়া মারাবে না, আবর্জনার মতন ছুঁড়ে ফেলে দেবে। হরিচরণরা অবিরল বুঝিয়েছেন, মেয়েগুলোর জীবনে যা ঘটে গেছে সেজন্য তো তারা নিজেরা এতটুকু দায়ী নয়। তাদের ফিরিয়ে নিলে 2-4 দিন লোকে হয়তো ফিসফাস করবে, ওদের দিকে আঙুল তুলে দেখাবে, তারপর চুপ হয়ে যাবে। কিন্তু মেয়েগুলোর মা বাপেরা কোনো কথাই কানে তোলেনি, সমানে কেঁদেছে আর না না করে গেছে। যুবতী মেয়ের শরীর যদি একবার নষ্ট হয়ে যায়, তার ইচ্ছায় বা অনিচ্ছায় তাকে আর সংসারে ফেরানো যায় না। দুঃখে বুক ফেটে গেলেও তাকে বিসর্জন দিতেই হয়। দেশভাগের পর এত যে ওলটপালট ঘটে গেছে জীবনে,
যথাসর্বস্ব হারিয়েছে তারা, কিন্তু রক্তের মধ্যে পুরনো সংস্কারগুলোকে ঠিক ধরে নিয়ে এসেছে। তাদের বদ্ধমূল বিশ্বাস, ধর্ষিত মেয়েকে ঘরে ঢোকালে সংসারের পবিত্রতা ধ্বংস হয়ে যাবে। অগত্যা হরিচরণরা মেয়েগুলোকে হোমে আশ্রয় দিয়েছেন। অবিকল নিলামের কাহিনী। শুধু এদের পাশে কোনো সুরেশ নেই। শুনতে শুনতে শিউরে উঠছিল বিনয়। চোখের সামনে বারবার ঝিনুকের মুখ ফুটে উঠছিল। হোমের এই মেয়েগুলো অনেক কিছু হারালেও ভেসে যাবে না। তাদের পাশে আছেন হরিচরণরা। এই হৃদয়বান আদর্শবাদী মানুষগুলো রসাতলের প্রান্ত থেকে ওদের তুলে এনে দাঁড় করিয়ে দিচ্ছেন। কিন্তু ঝিনুক, সে কোথায় আছে? একেবারে শেষ হয়ে গেছে কিনা কে জানে। হরিচরণ এবার বললেন, মা বাপেরা নেয়নি, দরজা থেকে ফিরিয়ে দিয়েছে। এজন্য মেয়েগুলোর ভীষণ ক্ষোভ আর ভীষণ দুঃখ। তাই বলে যে ওদের কেউ নেই, পুরো অতীতটাকেই ওরা খারিজ করে দিয়েছে। হ্যাঁ, ক্ষোভ তো হবার কথাই। অফিস ঘরে এসে রেণুবালা নারী মঙ্গল কেন্দ্র সম্পর্কে আরও কিছু তথ্য জেনে লিখে নিল বিনয়। বিশেষ করে যাদের ডোনেশনে হোমটা চলে সেই সহৃদয় দাতাদের নাম এবং ঠিকানা। হোম নিয়ে যে প্রতিবেদনটা তৈরি করবে তাতে এই মানুষগুলোর কথা বড় করে লিখবে। একটা মহান কাজে যাঁরা আড়ালে থেকে নিঃস্বার্থ সাহায্য করছেন তাদের সম্বন্ধে মানুষের জানা দরকার। দুপুরবেলায় সূর্য যখন সোজাসুজি মাথার উপর উঠে এসেছে সেই সময় দুর্গা এসে হাজির। রান্না হয়ে গেছে, খেতে চলুন। চলো হে। হরিচরণ, বিনয় এবং অন্য স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে হোমের পিছন দিকে চলে এলেন। এখানে পরপর যে 3টে বিরাট লম্বা শেড রয়েছে তার মাঝখানেরটা বেশিরভাগ অংশই খালি পড়ে আছে। খানিক আগে শেডগুলোতে ঘুরে গেছে বিনয়। এখন দেখা গেল মধ্যে শেডটার ফাঁকা জায়গায় মুখোমুখি 2 লাইনে সারি সারি চটের আসন পাতা, প্রায় 100 খানেকের মতো। প্রতিটি আসনের সামনে কাঁসার থালা এবং জল ভর্তি গেলাস। থালার কোনায় নুন, কাঁচা লঙ্কা এবং 1 টুকরো করে লেবু। বিনয় লক্ষ্য করল দুধারের অন্য শেড দুটোই কেউ নেই। বোঝা যাচ্ছে দুপুরের খাবার জন্য এই সময়টা কাজকর্ম বন্ধ থাকে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। পিতলের বালতি বোঝাই করে দুর্গা এবং আরও 4-5টি মাঝবয়সী মেয়ে মানুষ ভাত, ডাল, তরকারি নিয়ে এসে পাতে পাতে দিতে লাগলো। দুর্গা প্রায় দশভুজা, 2 হাতে নয় যেন 10 হাতে পরিবেশন করে চলেছে, যন্ত্রের মতো। সেই সঙ্গে মুখও চলছে অবিরামহীন। তার সঙ্গিনীদের সমানে বলে চলেছে কার পাতে ডাল পড়েনি, কাকে ভাত দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। দুর্গা যে একজন তুখোড় দলনেত্রী সেটা তার তৎপরতা দেখে টের পাওয়া যায়। হরিচরণের ঠিক বাঁ পাশে বসে খাচ্ছিল বিনয়। আয়োজন খুবই সাদামাঠা। মোটা চালের ভাত, মুসুর ডাল, আলু ভাজা আর নানা রকম আনাজ দিয়ে একটা তরকারি। হরিচরণ বললেন, তোমার আজকে খুব কষ্ট হলো বিনয়। বিনয় খেতে খেতে হোমের মেয়েগুলোকেই দেখছিল। শাড়ি দিয়ে তারাও বসে খাচ্ছে, নীরবে নতমুখে, কেমন যেন আড়ষ্ট। ওদের দিকে চোখ রেখে সে জিজ্ঞেস করল, কিসের কষ্ট? এই যে মাছ নেই, মাংস নেই, গাবের দানার মতন রেশনের চালের ভাত, টেলটেলে ডাল। না না, আমার একটু অসুবিধা হচ্ছে না। আপনারা খেতে পারছেন আর আমি পারবো না? আসলে ডোনেশন বাবদ যা পাওয়া যায় তা দিয়ে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব নয়। কোনো রকমে মেয়েগুলোকে বাঁচিয়ে রাখা আর কি। আমি কি তা বুঝি না? এ নিয়ে আর কিছু বললে আমি কিন্তু খুব লজ্জা পাবো এবার। ঠিক আছে ঠিক আছে, খেয়ে নাও তুমি। বিনয়ের চোখ আবার মেয়েদের দিকে ফিরে যায়। ফের কে বলতে গিয়ে সেটা লক্ষ্য করেন হরিচরণ। নিচু গলায় বললেন, বুঝলে বিনয়, এই মেয়েরা গোড়ার দিকে আমার সঙ্গে খেতে বসতে চাইতো না। আমরাই জোর করে বসাই। ওদের সঙ্গে এমনভাবে মিশি, গল্প করি, একসঙ্গে বসে খাই যাতে মেয়েগুলো সমস্ত গ্লানি ভুলে গিয়ে আগের মতন স্বাভাবিক হতে পারে। কিন্তু কিন্তু কি? এখনও ওরা পুরোপুরি সহজ হতে পারেনি। আমাদের সামনে তাও কিছুটা নর্মাল থাকে, কথা বলে, গল্প করে, মজার কথায় হাসে।
কিন্তু নতুন কাউকে দেখলে গুটিয়ে যায়। এই যে তুমি এসেছো, ওরা একদম চুপ হয়ে গেছে। হয়তো ভাবছে মনে মনে ওদের তুমি ঘেন্না করছো। এই ধরনের দুঃখী মেয়েদের মারাত্মক কমপ্লেক্স থাকে। আগে থেকেই ঠিক করা হয়েছিল খাওয়া দাওয়া চুকে গেলে এক মুহূর্তও দেরি করা হবে না। সেই মতোই পীতাম্বর মল্লিক এবং বিনয়কে নিয়ে বেরিয়ে পড়লেন হরিচরণ। মিনিট 40-এর ভেতর বালিগঞ্জ স্টেশন পেরিয়ে রাসবিহারীতে এসে বাসে উঠলেন ওরা। মানিকতলা নেমে যে রাস্তাটা সোজা ডান দিকে গেছে সেটা ধরে অনেকটা এগোবার পর বাঁধারের একটা গলিতে ঢুকলেন হরিচরণ। কয়েক পা যেতেই বিরাট এলাকা জুড়ে একটা চাপ বাঁধা বস্তি, মাথায় টালির চাল, গলির দিকে মস্ত সদর দরজাটা হাট করে খোলা, তাই ভেতরের অনেকটা অংশ চোখে পড়ছে। প্রকাণ্ড একটা বাঁধানো চাতাল ঘিরে সারি সারি কত যে ছোট ছোট কুঠুরি তার লেখাজোখা নেই। চাতালে আসন বা কাঠের জলচৌকিতে বসে অগুন্তি যুবতী, 16 থেকে 30-35 অবধি বয়স, এখন এই পড়ন্ত বেলায় সাজগোজ শুরু করেছে। কেউ চুল আঁচড়ে পরিপাটি করে খোঁপা বাঁধছে, কেউ চোখে সরু করে কাজল টানছে, কেউ বা মুখের সামনে হাত আয়না ধরে গালে আর ঠোঁটে গোলাপি রং মাখছে। নিজেদের কতভাবে মোহিনী করে তোলা যায় চলছে তার এই ব্যাপক প্রস্তুতি। জমের পরিটা যে কি এতক্ষণে তা বুঝতে পারে বিনয়। সিনেমায় পতিতা পল্লীর ছবি দেখেছে সে, গল্প উপন্যাসে তার অনুপুঙ্খ বর্ণনাও পড়েছে, কিন্তু এমন একটা নিষিদ্ধ এলাকায় কখনো আসতে হবে কোনোদিনও কি তা সে ভাবতে পেরেছে? বিনয়ের বুকের ভিতরটা চিড়তে চিড়তে ধারালো করাত যেন ওঠানামা করছে। হৃৎপিণ্ডে রক্তক্ষরণ হচ্ছে। পরক্ষণে মনে হলো সেটা এত জোরে লাফাচ্ছে যে হাড় মাংস ভেদ করে বেরিয়ে আসবে। মাথা ঝিমঝিম। যখন সে খানিকটা সামলে নিয়েছে, হরিচরণের গলা কানে এলো। ওই গো মা জননীরা, নিশিবালা কোথায়? মেয়েরা প্রসাধনে এমনই মজে ছিল হরিচরণদের লক্ষ্য করেনি। সাজসজ্জা স্থগিত রেখে কজন চকিতে উঠে দাঁড়ায়, তারপর শুরু হয়ে যায় তুমুল হইচই। মাসি, ও মাসি, তাড়াতাড়ি আসো, দেখো মাসি, হেরা আবার আইছে। মেয়েদের মধ্যে অনেকেই যে পূর্ব পাকিস্তানের এবং খুব বেশি দিন যে তারা এখানে আসেনি কথা শুনেই টের পেল বিনয়। এটাও বোঝা গেল এখানে হরিচরণরাও অপরিচিত নন, আগেও তারা এই পাড়ায় এসেছেন। মেয়েদের ডাকাডাকি শেষ হতে না হতেই ডানধারের শেষ কুঠুরি থেকে যে মাঝবয়সী মেয়ে মানুষটি ছুটতে ছুটতে বেরিয়ে এলো, তার রং চকচকে কালো, যেন সারা গায়ে ঘাম তেল মাখানো। মুখ গোলাকার, ঘাড়ে গর্দানে ঠাসা, বড় বড় লালচে চোখ, পা থেকে গলা পর্যন্ত থাক থাক চর্বি। সাজের বাহারও যথেষ্ট। হাতে গোছা গোছা সোনার চুড়ি, বাউটি, নাকে ফাঁদি নথ, গলায় 7 নহর হাড়, পরনে ক্যাটক্যাটে সবুজ শাড়ি, এলো চুল উড়ছে। সদরের কাছে এসে হরিচরণদের মুখোমুখি দাঁড়িয়ে পড়ল মেয়ে মানুষটি। বিনয় আন্দাজ করে নিল সেই নিশিবালা, এই পাড়ার মাসি। নিশিবালা যতই রণচণ্ডী মার্কা হোক, তার কথাবার্তা এবং আচরণ কিন্তু পুরোপুরি উল্টো। চেহারার সঙ্গে সেসবের আদৌ মিল নেই। বিপুল শরীর নিয়ে অতি কষ্টে প্রচুর কসরত করে চাতালে মাথা ঠেকিয়ে হরিচরণ আর পীতাম্বরের উদ্দেশ্যে প্রণাম সেরে জোর হাতে উঠে দাঁড়ায় সে। গলায় অঢেল বিনয় মিশিয়ে বলে, বাবারা, এই নিয়ে 3 দিন এখানে এলেন। আপনাদের মতো মানি নোকেদের কি এই পচা আস্তা করে আসাটা মানায়? বিনয় হরিচরণদের পেছনে দাঁড়িয়েছিল। বস্তির অন্য মেয়েগুলোর কথায় জানা গেছে হরিচরণরা আগেও এ পাড়ায় এসেছেন। নিশিবালা সেটা আরও স্পষ্ট করে দিল। বিনয় লক্ষ্য করেছে এই 2 স্বাধীনতা সংগ্রামীকে নিশিবালা ছোঁয়া বাঁচিয়ে দূর থেকে প্রণাম করল। হয়তো তার ধারণা তার স্পর্শে হরিচরণরা রুষ্ট হবেন, কিংবা তাদের পবিত্র শরীর অশুদ্ধ হয়ে যাবে। হরিচরণ বললেন, রাস্তায় দাঁড়িয়েই কি কথা বলবো? আচ্ছা আসুন। কিন্তু কি? বাবারা, বারবার এই নর্দমায় এলে আপনাদের কিন্তু দুর্নাম হয়ে যাবে। 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছি, দুর্নামের ভয় করি না। দেশের মানুষ আমাদের চেনে। এই বয়সে আমরা গোল্লায় গেছি, একজনও তা বিশ্বাস করবে না। পীতাম্বর বললেন।
বিনয় ওদের কথা শুনছিল ঠিকই, কিন্তু নিজের অজান্তেই বুঝিবা অবিরল তার চোখ অন্যদিকে চলে যাচ্ছিল। খানিক দূরে চাতালের একধারে যুবতী মেয়েগুলো গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে, চাপা গলায় ফিসফিস করে কথা বলছে। সেখান থেকে অস্পষ্ট গুঞ্জনের মতন আওয়াজ আসছে। নিশিবালা আচমকা বিনয়ের দিকে আঙুল বাড়িয়ে বলে ওঠে, আপনারা আসেন আসেন, তা এই উচুক্কা বয়সের ছেলেটাকে নিয়ে এসেছেন কেন গো বাবারা? এনার মতিভেরম হতে কতক্ষণ? ইঙ্গিতটার মধ্যে এতটুকু ধোঁয়াটে ব্যাপার নেই, জলের মতন তা স্বচ্ছ। নিশিবালা এরপর আরও বলতে লাগলো, আপনাদের মতো বড় মানুষদের সঙ্গে এসে বলে এত কথা বললাম, নইলে তো আমাদেরই ভালো, খদ্দের যত বাড়ে ততই ভালো। ওর স্বভাব অত ঠুনকো নয়, ওকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আগের 3-3বার এসে তোমাকে কি বলে গিয়েছিলাম মনে আছে? আছে। এখানকার মেয়েদের আমার কথাগুলো জানিয়েছো? নিশিবালা কোনো উত্তর করল না। মনে হচ্ছে বলনি। না, বলিনি। ঠিক আছে, তুমি যখন বলবেই না আমাকেই তাহলে বলতে হবে। না না, এই তোরা এখানে দাঁড়িয়ে সং দেখছিস? যা ভাগ এখান থেকে, যে যার ঘরে গিয়ে সাজগোজ কর, যা বলছি। সিনেমায় আর গল্প উপন্যাসে যে মাসি বা বাড়িউলিরা বিপুল দাপটে বেশ্যাপাড়া চালায়, তাদের একটা জীবন্ত নমুনা এই প্রথম স্বচক্ষে দেখতে পেল বিনয়। লক্ষ্য করল মেয়েগুলো নিশিবালার মুখের ওপর একটা কথাও বলল না, তড়বড় করে দৌড়তে দৌড়তে ইঁদুরের গর্তের মতো সারিবদ্ধ খুপড়িগুলোতে গিয়ে ঢুকে পড়ল। হরিচরণ বলল, দেখো মা, পাকিস্তানের অনেক মেয়ে নিরুপায় হয়ে নেহাত পেটের দায় তোমার এখানে এসে উঠেছে, এরা বড় দুঃখী। তিনি বিশদভাবে বলতে লাগলেন যে দেশভাগ না হলে তো এমন দুর্ভাগ্য হতো না, স্বাভাবিক জীবন থেকে ওরা বঞ্চিতও হতো না, বিয়ে হতো, সন্তান হতো, স্বামী সংসার আত্মীয় পরিজন নিয়ে সুখে শান্তিতে সারা জীবন কাটিয়ে দিতে পারত। নিশিবালা, তুমি তো ওদের মায়ের মতো, মেয়েগুলোকে ছেড়ে দাও। তোমাকে আগেও এসে বলে গেছি, এখনও বলছি, আমরা একটা হোম খুলেছি। দেশভাগ হওয়ার জন্য যে মেয়েদের সর্বনাশ হয়ে গেছে, আমরা সেখানে তাদেরকে নিয়ে যাচ্ছি। ওরা যাতে পুরনো দুঃস্বপ্ন ভুলে নিজের পায়ে দাঁড়াতে পারে, আমরা সেই চেষ্টাই করছি। তুমি ওদের আটকে রেখো না। বিনয়ের খোলসটা আবার সারা শরীরে জড়িয়ে নিয়েছিল নিশিবালা। তবু তার চোখ মুখ দেখে মনে হলো হরিচরণের আর্জি তাকে লেশমাত্র নাড়া দিতে পারেনি। সে চুপ করে থাকে। বাবা, আপনি যা কইছেন সেটি আর সম্ভব নয়। কেন নয়? তুমি কি চাও না মেয়েগুলোর ভালো হোক? আমার চাওয়া চাইয়ের ওপর এখন আর কিচ্ছু নির্ভর করে না। তোমার কথা আমি বুঝতে পারছি না। আপনাদের মতো পণ্ডিত নোক এই সোজা কথাটা বুঝতে পারলেন না? অদৃষ্ট বাবা, অদৃষ্ট। কিসের অদৃষ্ট? একবার আমাদের এখানে নাম লেখালে আর যে ফেরার উপায় নেই। নিয়তি, সবই নিয়তি। বাবারা, ওরা যখন নর্দমার পাক গায়ে মেকেছে, বাকি জীবনটা ওই পাক মেকেই থাকতে হবে। এটাই ওদের কপালের নেখন। তবু আমরা একবার চেষ্টা করে দেখি না? যতই চেষ্টা করুন, মেয়ে ছেলে একবার এপাড়ায় এসে ঢুকলে তাদের সতী সাবিত্রীর করা যায় না। ওরা এখানে যখন ঢুকেছে, এখানেই থেকে যাবে। ঠিক আছে, ওদের ডাকো, আমরা একটু কথা বলি। যদি সব শুনে মনে হয় যে আমাদের সঙ্গে গেলে ভালো হবে, যাবে। নইলে তুমি যা বলবে তাই হবে, এখানেই থাকবে। না না, ওদের ডাকা যাবে না। বাবারা, বুঝতে পারছেন না এটা আমাদের ব্যবসা? কেন সেটা মাটি করতে চাইছেন আপনারা? বিনয় হরিচরণদের পাশে বসে আছে ঠিকই, কিন্তু তার নজর বারবার কুঠুরিগুলোর দিকে চলে যাচ্ছিল। নিশিবেলার তাড়ায় চাতাল থেকে মেয়েগুলো তো চলে যেতে বাধ্য হয়েছিল, কিন্তু দরজা জানালার ফাঁক দিয়ে জোড়া জোড়া চোখ এইদিকেই স্থির হয়ে আছে। কান খাড়া করে হরিচরণদের কথাগুলো তারা গোগ্রাসে গিলছিল। আর বিনয়ের চোখ
কুঠুরির পর কুঠুরি পেরিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে মেয়েগুলোর মুখ দেখতে থাকে। না, ঝিনুক নেই। আচমকে বিনয়ের খেয়াল হয়, মানিকতলার এই খোলার চালের বস্তিটাই তো একমাত্র নয়। বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে এরকম তো আরও কত নরকের খাস তালুক রয়েছে, তার লেখাজোখা নেই। তেমন কোথাও তো ঝিনুক থাকতে পারে। হরিচরণরা একের পর এক সেই সব এলাকায় হানা দিয়ে মেয়েদের উদ্ধার করে আনার চেষ্টা করছেন। বিনয় সবসময় পারবে না, তার মাথায় অফিসের হাজারটা অ্যাসাইনমেন্ট চাপানো রয়েছে। সে ঠিক করে ফেলল, কাজের ফাঁকে ফাঁকে হরিচরণদের সঙ্গে এইসব মেয়ে পাড়াগুলোতে যাবে। ঈশ্বর সম্বন্ধে বিনয়ের ধারণা ধোঁয়াটে, পুরোপুরি বিশ্বাস করে না, আবার অবিশ্বাসটাও ততটা জোরালো নয়। তবে এই মুহূর্তে মনে মনে ব্যাকুলভাবে প্রার্থনা করল, হে ঈশ্বর, নিষিদ্ধ পল্লীগুলোতে যাব ঠিকই, কিন্তু ঝিনুকের সঙ্গে যেন ওইসব এলাকায় দেখা না হয়। বাবারা, বেলা পড়ে গেছে, এবারে আপনারা আসুন। মেয়েরা এখনো তৈরি হয়নি, এদিকে দোকান খোলার সময় হয়ে এলো। সূর্যটাকে এখন আর দেখা যাচ্ছে না। পশ্চিম দিকের উঁচু উঁচু বাড়িগুলোর আড়ালে সেটা নেমে গেছে। যে নিবু নিবু মলিন আলোটুকু এখনও আবছাভাবে রাস্তাঘাট, দালান কোঠা এবং গাছপালার গায়ে লেগে আছে, তার আয়ু আর কতক্ষণ। চারিদিক ঝাপসা ঝাপসা, সারা শহর যেন গায়ে উলঙ্গ বাহার শাড়ি জড়িয়ে নিচ্ছে। দেখতে দেখতেই সন্ধে নেমে যাবে। নিশিবেলা আকাশের দিকে তাকিয়ে রীতিমতন তাড়া লাগায়। যান বাবারা, এবারে যান, সোনার চাঁদেরা এক্ষুনি এসে পড়বে। সোনার চাঁদ? হে যে গো, মাতাল দাঁতালের পাল, আমাদের রাত্রিরের খদ্দের, এক একটা গু খেকর ব্যাটা। তাদের যা মুখ, কি কইব, যেন কাঁচা নর্দমা। আপনাদের মতো মান্যিগণ্যি নোকেরা সেই সব খিস্তি খেয়েও সহ্য করতে পারবেন না। বাবারা, দেরি করবেন না। আজও আমরা খালি হাতে চলে যাচ্ছি, তবে ফের আসব। না, হাত জোর করে কইছি আপনাদের, আপনারা আর আসবেন না। হরিচরণ থ হয়ে দাঁড়িয়ে থাকে। আমাদের মেয়েগুলোকে ফুসলে ফাসলে নিয়ে যাবেন, আর আমরা কারবার গুটিয়ে কপালে তেলক কেটে কীর্তন গাইব, সেইটি হবে না। ঢের সম্মান আপনাদের দিয়েছি, এরপর এলে ঝামেলি হয়ে যাবে। মাথা গরম হলে আমার মুখে নাগাম থাকে না, কিন্তু বাপ মা 14 পুরুষ উদ্ধার করে ছাড়ি। আপনারা চলে যান, ভালো কথা বলছি। নিশিবেলার আসল স্বরূপটি উগ্র মূর্তিতে বেরিয়ে আসতে থাকে। নরকের এই অন্দরমহলে সে যে জবরদস্ত পাহারাদারনি, সেটা টের পাওয়া যাচ্ছে। এখানকার একটি মেয়েকেও সে যে সহজে ছেড়ে দেবে না, সেটা পরিষ্কার। হরিচরণের ধৈর্যের সহনশীলতার সীমা পরিসীমা নেই। তিনি বিন্দুমাত্র বিচলিত হলেন না। হাসি মুখে খুব স্নিগ্ধ স্বরে বললেন, আমাদের অপমান করবে তো? ঠিক আছে, তাই করো, যত পারো গালাগাল দিও, কিন্তু আমাদের গায়ের চামড়া ভীষণ পুরু, ওইসব বিঁধবে না। একটা কথা শুনে রাখো, যতক্ষণ না মেয়েদের সঙ্গে কথা বলতে দিচ্ছ, আমরা আসবই। ওরা এখানে থাকবে না আমাদের সঙ্গে যাবে, সেটা ওদের মুখেই শুনতে চাই। হরিচরণ বিনয়ের দিকে ফিরে বলল, চলো হে। ওরা যখন সদর দরজায় চলে এসেছে, ঠিক সেই সময় একটি যুবতী মেয়েকে দেখা গেল। গলির দিক থেকে এদিকেই আসছে। বয়স 23-24। ঘনিয়ে আসা সন্ধ্যের অস্পষ্ট অন্ধকারেও তরুণীটিকে চেনা গেল। ছায়া, জামতলি হাই স্কুলের মৃত হেডমাস্টার রামরতন গাঙ্গুলির মেয়ে। মুহূর্তে বিনয়ের হৃৎপিণ্ডের উত্থান পতন বন্ধ হয়ে গেল। চারপাশের বাড়িগুলোতে এর মধ্যে 2-4টি আলো জ্বলে উঠেছে। কর্পোরেশনের লোকেরা এসে কখন যে রাস্তায় গ্যাস বাতিগুলো জ্বালিয়ে দিয়ে গিয়েছিল, টের পাওয়া যায়নি। ছায়া থমকে দাঁড়িয়ে গিয়েছিল। কয়েক পলক বিহবলের মতন তাকিয়ে থাকে মেয়েটা। নরকের সিংহ দরজায় আচমকা যে বিনয়ের সঙ্গে দেখা হয়ে যাবে, হয়তো সে ভাবতে পারেনি। বিস্ময়ের ঘোরটা কাটিয়ে উঠতে বেশিক্ষণ সময় লাগে না। তার মুখে কত রকমের যে অনুভূতি ফুটে উঠতে থাকে। আতঙ্ক, ভয়, গর্হিত কোনো অপরাধ ধরা পড়ে যাবার জন্য তীব্র গ্লানিবোধ। চকিতে মুখ ফিরিয়ে এক দৌড়ে মেয়েপাড়ায় ঢুকে পড়ে সে। হাত তুলে ডাকতে গিয়েও থেমে যায় বিনয়। একবার ভাবে, ভেতরে গিয়ে ছায়াকে জিজ্ঞেস করে এখানে সে কি করে এসে পৌঁছল, তার মা এবং অন্য 2 বোন কোথায় রয়েছে।
কিন্তু কিছুই করা গেল না। কেউ যেন পেরেক ঠুকে তার পা দুটো রাস্তায় গেঁথে দিয়েছে। এদিকে হরিচরণরা অনেকটা এগিয়ে গিয়েছিলেন। হঠাৎ তাদের খেয়াল হলো বিনয় সঙ্গে আসেনি। ঘুরে দাঁড়িয়ে হরিচরণ গলা উঁচুতে তুলে ডাকতে লাগলেন, বিনয়, বিনয়। প্রবল ঝাঁকুনি খেয়ে যেন সম্বিত ফিরে পায় বিনয়। ছুটতে ছুটতে হরিচরণদের কাছে চলে আসে সে। ওখানে কি করছিলে? না না, কিছু না। হরিচরণ স্থির দৃষ্টিতে বিনয়কে লক্ষ্য করেন, আর প্রশ্ন করেন না। বড় রাস্তায় এসে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। বালিগঞ্জের বাস এসে গেল। পীতাম্বর উঠে পড়লেন। বালিগঞ্জ স্টেশনে গিয়ে তিনি কসবার রেণুবালা নারী মঙ্গল কেন্দ্রে যাবেন। হরিচরণদের ধর্মতলায় গিয়ে ভবানীপুরের বাস বা ট্রাম ধরতে হবে। স্টপেজে মিনিট 10 দাঁড়াবার পর তাদেরও বাস এসে গেল। ফাঁকা বাসে হরিচরণের পাশে মুহ্যমানের মতন বসেছিল বিনয়। রামরতন গাঙ্গুলি নামে একটি মানুষ নিজের উজ্জ্বল ভবিষ্যৎ, বিশাল কেরিয়ারের স্বপ্নকে হেলায় তুচ্ছ করে পূর্ব বাংলার অজ গ্রামগুলোতে শিক্ষার আলো জ্বালাবার ব্রত নিয়েছিলেন। আদর্শবাদী মানুষটি সারা জীবন জাতি গঠনের কাজে নিজেকে সঁপে দিয়েছিলেন। আর তার পরিবার? ছায়া কোথায় এসে ঠেকেছে তা তো নিজের চোখেই দেখে এলো বিনয়। অন্য 2 মেয়ে, মায়া, বাসন্তী, তার স্ত্রী, তারা কোথায় আছে? কিভাবে তাদের দিন কাটছে কিছুই জানা হলো না। তবে ওরা যে কেউ ভালো নেই সেজন্য খুব জোরালো অনুমান শক্তির দরকার নেই। রামরতন গাঙ্গুলির পরিবারের কি এমন পরিণতি প্রাপ্য ছিল? অপরাধবোধ, পাপবোধ আর অসহ্য গ্লানিতে কুঁকড়ে যাচ্ছে বিনয়। এই সেদিন টাকা নিয়ে মদন বড়াল লেনে বিমলের বাসায় সে গিয়েছিল, কিন্তু কি শুনল গিয়ে? রামরতনের স্ত্রী আর মেয়েরা কাউকে কিছু না জানিয়ে চলে গেছে। মাত্র 2 দিন দেরি হওয়ার কারণে ছায়াদের চরম ক্ষতিটা হয়ে গেল। তীব্র অনুশোচনায় তার বুকের ভিতরটা পুড়তে থাকে। তার মধ্যে সে মনস্থির করে ফেলে ছায়াকে মানিকতলার এই নরককুণ্ড থেকে উদ্ধার করে আনবে সে। সুস্থ স্বাভাবিক নিরাপদ জীবনে মেয়েটা যাতে ফিরতে পারে সেজন্য যা যা করার দরকার বিনয় তাই করবে। আজকের পর্ব এখানে শেষ করলাম। আশা করি পর্ব ভালো লেগেছে আপনাদের। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আগামীতে নতুন পর্ব এলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। খুব শিগগিরই নতুন পর্ব নিয়ে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।